নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে WBCS হিস্ট্রি অপশনাল বই নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকে আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে দাদা, WBCS পরীক্ষার যে সমস্ত অপশনাল সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের উপরে ভিডিও করো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ধীরে ধীরে প্রতিটা যে অপশনাল সাবজেক্ট রয়েছে, যেগুলো বলতে পারো মানে বলা যেতে পারে যে যেগুলো বেশি স্কোরিং সাবজেক্ট, সেগুলো নিয়ে অবশ্যই আমি ভিডিও করব, বুক লিস্টের ভিডিও সেখানে করব বিভিন্ন অপশনাল সাবজেক্ট নিয়ে। তো সেই কথা মাথায় রেখে আজকের থেকে বলতে পারো যে WBCS এর অপশনাল বিষয়গুলো নিয়ে আমি ভিডিও দেওয়া শুরু করছি। আজকে আমরা হিস্ট্রি অপশনাল নিয়ে আলোচনা করব। তো দেখো, এই বইটা ইতিহাসের অপশনালের জন্য কিন্তু একটা দুর্দান্ত বই। এই বইটা প্রকাশিত হয়েছে বর্ণপরিচয় প্রকাশনী থেকে এবং বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় জগন্নাথ জানা স্যার। তো তোমরা যারা ইতিহাস অপশনাল বা হিস্ট্রি অপশনাল WBCS পরীক্ষাতে রেখেছো, তাদের মধ্যে অনেকেই কিন্তু জগন্নাথ জানা স্যারের কাছে কিন্তু তোমরা কোচিং করো, মানে এই হিস্ট্রি অপশনালটা পড়ো। তো স্যার এই বইটা একেবারে নতুন আবার একটা প্রকাশ করেছেন। তো এটা 2024 এডিশন, একদম নতুন করে সাজিয়ে বইটা আবার প্রকাশিত হয়েছে। তো আপকামিং যাদের WBCS মেন্স পরীক্ষা রয়েছে এবং যারা নতুন করে WBCS এর প্রস্তুতি শুরু করছে এবং ইতিহাসটাকে অপশনাল হিসেবে রাখতে চাইছো, তারা কিন্তু এই বইটাকে অবশ্যই একবার দেখতে পারো। তো এই ভিডিওর মধ্যে আমরা এই বইটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করব এবং দেখে নেব যে বইটার মধ্যে কেমন কি কন্টেন্ট রয়েছে। এবং প্রথমেই একটা কথা বলে দিই যে এই বইটা কিন্তু মানে আমাদের যে WBCS এর অপশনালের যে বলতে পারি হিস্ট্রি অপশনালের যে সিলেবাস, সেটাকে একদম মাথায় রেখে তৈরি করা। ইচ অ্যান্ড এভরি টপিক এই বইটার মধ্যে কিন্তু কভার করা আছে হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে, ঠিক আছে। আর আমি বইটার এই যে ব্যাক সাইডে ফোন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে যোগাযোগ করলে তুমি বাড়িতে বসে এই বইটা পারচেস করতে পারবে, ঠিক আছে। কীভাবে করতে পারবে? এই দুটো নাম্বারে যদি তুমি যোগাযোগ করো, তাহলে বর্ণপরিচয় যে প্রকাশনী রয়েছে সেখান থেকেই তোমার বাড়িতে একদম বাই পোস্টে বইটা পৌঁছে দেওয়া হবে 380 টাকাতে, ঠিক আছে। কিন্তু বইটার এখানে 600 টাকা কিন্তু প্রিন্টেড প্রাইস রয়েছে। এছাড়াও এটার যে অ্যামাজনের লিঙ্ক, সেটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করো, সেখান থেকেও পারচেস করতে পারবে। বা আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদী আর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও এই বইটা পেয়ে যাবে। সেখান থেকেও এই বইটাকে অফলাইন এবং অনলাইনে সংগ্রহ করতে পারবে। সেই দোকানের ডিটেলসও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিও, ঠিক আছে। বইটার স্ক্রিনশট তুলে একটা ছবি বিনাপানি পুস্তকালয়ে হোয়াটসঅ্যাপ করলে পরেই তোমার অর্ডারটা নিয়ে নেবে। দেখো, এখানে আমি যে বইটার মধ্যে যে জিনিসটা আমার দেখে যেটা মনে হলো, যে বইটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ বলতে পারো অনবদ্য। কারণ আমাদের এই মানে হিস্ট্রি অপশনালের মধ্যে যে সমস্ত টপিকগুলো আর কি বলতে পারো যে সিলেবাসে রয়েছে, সেই প্রত্যেকটা টপিক এবং বইটা পুরোপুরিভাবে কোশ্চেন আনসার ফরম্যাটে সাজানো, ঠিক আছে। এখানে তুমি মানে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো পুরো বিষয়টা, যে প্রেজেন্টেশন কিন্তু বইটার মধ্যে সত্যি খুব ভালো। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটিও খুব ভালো রয়েছে, পেজ কোয়ালিটিও বইটা দুর্দান্ত এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। বরাবর বর্ণপরিচয় প্রকাশনের এগুলো কিন্তু ভালোই থাকে, ঠিক আছে। এবার আমি একটু দেখো, এখানে দেখতে পাবে লেখা রয়েছে 1 জানুয়ারি 2024, 2022 থেকে বইটা প্রকাশিত হয়ে আসছে। এটা একদম নতুন এডিশন, ঠিক আছে। দেখো, এবার আমি একটুখানি প্রথমে তোমাদের দেখিয়ে দেবো যে স্টার্টিংটা কীরকমভাবে হয়েছে। প্রথম কথা হচ্ছে, এই বইটার মধ্যে অপশনাল হিস্ট্রি সিলেবাস যেটা WBCS এর, সেটা কিন্তু পুরোপুরি দেওয়া আছে। পেপার 1-এ আমাদের যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে এবং যে সমস্ত সাবটপিক রয়েছে, প্রতিটা কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের এর মধ্যে ইউনিট 1 এবং ইউনিট 2 থাকে, মানে ইউনিট 1 অর্থাৎ বিভাগ ক, বিভাগ এখানে খ যেটা আর কি, ইউনিট বি, সেভাবে পুরো মানে জিনিসটাকে ভাগ করে দিয়েছে। তারপরে আমাদের যেটা বলতে পারে পেপার 2 এর মধ্যে ইউনিট 1 থাকে এবং তারপরে দেখতে পাবে ইউনিট 2 যেটা থাকে, সেই ইউনিট 2টাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো পুরো সিলেবাসটা আমরা প্রথমে এখানে WBCS এর পেয়ে গেলাম, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সূচিপত্র। দেখো, সূচিপত্রের মধ্যে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা যে টপিক রয়েছে না, যেমন ধরো আমি সূচিপত্রটা একটু তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে হচ্ছে প্রাচীন ভারত, এখানে হচ্ছে প্রথম পত্রের মধ্যে বিভাগ ক, বিভাগ খ দুটো থাকে। তাহলে বিভাগ ক এর মধ্যে আমাদের প্রথমে থাকবে প্রাচীন ভারতের ইচ অ্যান্ড এভরি টপিক। তোমরা দেখো এখানে যে আলেকজান্ডার ভারত আক্রমণকারী সুদূর প্রসারী বা পরোক্ষ ফলাফল আলোচনা করো। তারপর এখানে হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, পরিধি, বিস্তার আলোচনা করো। এভাবে কোশ্চেন আনসার ফরম্যাটে কিন্তু প্রত্যেকটা টপিক রয়েছে এবং প্রত্যেকটা টপিকের পাশে এখানে পেজ নাম্বার লেখা আছে। তোমার যেটা প্রয়োজন তুমি সেই পেজে গিয়ে কিন্তু সেই বিষয়টা পড়ে নিতে পারবে, ঠিক আছে। এবং যেহেতু পুরো সিলেবাসটা এই বইটার মধ্যে কভার করা রয়েছে, তুমি যদি প্রথমে এই বইটা কিনে তুমি ইতিহাস যে মানে অপশনালটা পড়া শুরু করো, তোমার কিন্তু পুরো বিষয়টা একবার কিন্তু খুব সুন্দর করে পড়া হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে এখানে প্রাচীন ভারত রয়েছে। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাবে যেটা মধ্যযুগের ভারত, সেটা আমাদের পড়ছে কি প্রথম পত্রটি ইউনিট 2 এর মধ্যে, মানে বিভাগ খ এর মধ্যে। মধ্যযুগের ভারতের মধ্যে আমাদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সুলতানি যুগ এবং আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে মুঘল যুগ, ঠিক আছে, 1707 পর্যন্ত। এখানেও তোমরা খেয়াল করবে, দেখো প্রত্যেকটা যে বলতে পারো প্রত্যেকটা টপিক কিন্তু একদম এখানে পুরোপুরি লেখা রয়েছে। হ্যাঁ, আলাউদ্দিন খলজি অর্থনৈতিক এবং রাজস্ব সংস্কার ও বাজার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি
আলোচনা করো, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা টপিক রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু পজ করে স্ক্রিনশট করেও দেখতে পারো, আমি এগুলো পুরোটা বলছি না। আচ্ছা, এবার আমরা চলে আসবো সেটা হচ্ছে দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের দেখো দুটো পেপার আছে, মানে দ্বিতীয় পত্রের মধ্যে বলতে পারো দুটো ভাগ আছে। প্রথমে হচ্ছে বিভাগ ক, সেখানে আমাদের আধুনিক ভারত থাকবে, অর্থাৎ আমাদের যে মডার্ন হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, সেটা এখানে দেখতে পাবে বিভিন্ন যে বিষয়বস্তুগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে এভাবে কিন্তু উল্লেখ করা, ঠিক আছে। এবং তারপরে চললো এত পর্যন্ত, এবং পেজ নাম্বারগুলো কিন্তু এরকমভাবে আলাদা আলাদা করে ভাগ করা আছে, যেটাও কিন্তু বলতে পারো খুব সুন্দর, ঠিক আছে। এবং তারপরে দেখতে পাবে আমাদের যেটা বিভাগ খ দ্বিতীয় পত্রের মধ্যে, যেটা আমাদের ইউরোপের ইতিহাস এবং বলতে পারো কন্টেম্পোরারি যে ওয়ার্ল্ড বা সমসাময়িক বিশ্ব, সেটাও কিন্তু এখানে পুরোপুরিভাবে আলোচনা করা আছে, অর্থাৎ কোনো টপিক কিন্তু এখানে কিন্তু বাদ দেওয়া হয়নি, প্রত্যেকটা টপিক এখানে কিন্তু তোমরা দেখতে পাবে আলোচনা করা রয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো যে এরপরে আমরা কি পাচ্ছি। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু বলতে পারো খুব কাজের জিনিস, সেটা হচ্ছে WBCS পরীক্ষার 2014 থেকে একদম আপ টু 2021 সালের যে মেন্স পরীক্ষা, সেই 21 সালের মেন্স পরীক্ষা পর্যন্ত কিন্তু এখানে দেখো 21 সালের পেপার 2 পেপার 1, এই যে 21 সাল পর্যন্ত আমাদের মেন্সের কিন্তু প্রশ্নপত্র দেওয়া আছে। তো আমরা এখান থেকে ইতিহাস অপশনালের বিগত বছরের প্রশ্নপত্রও পেয়ে গেলাম। ইভেন এখানে তোমরা খেয়াল করবে যে ইউপিএসসি বা আইএস পরীক্ষাতে 2014, 15, 16, 17 এবং 18 এই কটা বছরে ইতিহাস থেকে যে কটা অপশনালে প্রশ্ন যা এসেছিল সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো আমরা প্রশ্নপত্র পেয়ে গেলাম, সূচিপত্রটা দেখলাম। এবার আমরা দেখে নেব যে প্রেজেন্টেশন কেমন আছে। দেখো আমি কয়েকটা জায়গা তোমাদের একটু ভালো করে দেখালেই তোমরা বুঝতে পারবে। প্রথমে ধরো আমাদের প্রাচীন ভারত, মানে এটা কিন্তু পুরোপুরি ওই যে যেভাবে সূচিপত্রতে পেপার ধরে দেওয়া, এখানে কিন্তু পেপার ওয়াইজই করা আছে। প্রথমত ধরো প্রাচীন ভারত, এখানে একটা কোয়েশ্চেন কেমন রয়েছে, বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ ও তাদের অবদান তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এই সম্পর্কে খেয়াল করবে যে খুব বিস্তারিত এখানে কিন্তু একটা নোটস রয়েছে। প্রত্যেকটা কোয়েশ্চেন একেবারে নোটের ফরম্যাটে কিন্তু একদম বলতে পারো দারুণ করে সাজানো, যতটা আমাদের লিখতে হবে, যতটা লেখা প্রয়োজন এই একটা প্রশ্নের জন্য, ঠিক সেভাবেই কিন্তু এখানে পুরো নোটসটা আলোচনা করা হয়েছে। এবং এখানে কিছু কিছু পয়েন্ট তোমরা পাবে এবং বিভিন্ন জায়গাতে এরকম দেখতে পাবে হাইলাইট করা রয়েছে, যেগুলো মানে বলতে পারো একটু ইম্পর্টেন্ট বা হাইলাইট করা প্রয়োজন, সেগুলো কিন্তু করা আছে, ঠিক আছে। এবং তারপরে যে এইভাবে প্রশ্ন উত্তর ফরম্যাটে কিন্তু সাজানো। কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু পড়ে দেখাই, এই প্রথম দিকেরগুলো পড়ছি না। দেখো এই যে প্রশ্নটা, প্রাচীন ভারতে বিভিন্ন গ্রন্থসমূহ ও তাদের বিষয়বস্তু আলোচনা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বেদের গুরুত্ব আলোচনা করো। দেখো প্রথমে এখানে লেখা রয়েছে সূচনার মধ্যে দেখো প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যকে ইতিহাসের আলোকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করা যেতে পারে। ভারতের প্রাচীনতম গ্রন্থ হলো ঋগ্বেদ, তারপর অন্যান্য বেদ এবং তার বিভিন্ন অংশ রচিত হয়। তো এভাবে কিন্তু আমরা বিস্তারিতভাবে বলতে পারো এক একটা প্রশ্নের কিন্তু এরকম উত্তর পেয়ে যাচ্ছি। এবং এখানে দেখো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ পরপর কিন্তু পয়েন্টও করা রয়েছে। অর্থাৎ একটা কথা বলাই যায় যে এইটা কিন্তু একটা কমপ্লিট গাইড, মানে একটা গাইড বই বলা যেতে পারে আমাদের এই WBCS এর ইতিহাস অপশনালের জন্য। আর বইটা বেঙ্গলি ভার্সনে রয়েছে, তোমরা জানো অপশনাল কিন্তু বেঙ্গলিতে লেখা যায়, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাতে পড়তে গেলেও তোমাদের কিন্তু মানে তোমরা বাংলাতেও পরীক্ষাটা দিতে পারো, তো সেক্ষেত্রে বাংলাতে পড়াটাই আমার মনে হয় যে বেশিরভাগ জনের কাছে কিন্তু বেশি সহজযোগ্য হবে, ঠিক আছে। তারপর রামায়ণ এবং মহাভারত এর সম্পর্কে টিকা রয়েছে, পুরাণ সম্পর্কে রয়েছে। তো এভাবে কিন্তু আমরা যে আমাদের পেপার 1-এর যে বিভাগ ক, তার মধ্যে যে সমস্ত টপিক পড়ছে আমরা সেগুলো সব পেয়ে যাবো। যেমন ধরো তীর্থযাত্রীদের রাজকুমার হিউয়েনসাং, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে রয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু পুরোপুরি কোশ্চেন আনসার ফরম্যাটে করা। ইভেন তোমরা এই যে প্রশ্নটা রয়েছে, যেমন ধরো হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, পরিধি ও বিস্তার আলোচনা করো, দ্য হরপ্পান সিভিলাইজেশন, তুমি এই প্রশ্নোত্তর ফরম্যাটের মধ্যে আবার কিন্তু মানে যেহেতু স্যার সিলেবাসটাকে পরপর ধরে ধরে দিয়েছেন, সেক্ষেত্রে এরকম তো চ্যাপ্টারের নামেরও উল্লেখ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ধরো এই যে হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, পরিধি বা বিস্তার আলোচনা করো, এখানে দেখো হরপ্পার এই যে ব্যাপ্তি বা এটা যে সমস্ত জায়গাগুলো সেখানে ছিল, অবস্থান করতো, সেগুলোর উপরে কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে। বইটার মধ্যে তুমি কিন্তু অনেক জায়গাতে ম্যাপের ব্যবহার পাবে, যেটা বলতে পারো তোমাদের কনসেপ্টগুলোকে আরও বেশি ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করে। আচ্ছা দেখো হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এখানে একটা নোটস রয়েছে বা কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল সেই সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো, মানে ইচ অ্যান্ড এভরি টপিক, মানে ওই পার্টিকুলার অধ্যায় থেকে আর যা যা প্রশ্ন আসতে পারে সেগুলো সব কিন্তু বইটার মধ্যে আলোচনা করা আছে। তো প্রেজেন্টেশনের দিক থেকে আমি বলবো বইটা সত্যিই খুব ভালো এবং প্রচুর পরিমাণে কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, ঠিক আছে। ঋগ্বৈদিক যুগের ধর্মদেবতা আলোচনা করো, 10 রাজার যুদ্ধ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তোমরা এগুলো চাইলে একটু পড়েও দেখতে পারো, নোটস মানে খুব সুন্দরভাবে নোটস ফরম্যাটে দেওয়া। তো একটা বই যেটা 380 টাকাতে পাওয়া যাচ্ছে, তো সেই বই ওয়াইজ আমি বলবো কন্টেন্ট প্রচুর বইটার মধ্যে রয়েছে। আর জগন্নাথ জানা স্যার যেহেতু তিনি নিজে বহু বছর যাবত এই WBCS এর ইতিহাস অপশনাল তিনি পড়াচ্ছেন এবং তিনি তো ইতিহাসেরই শিক্ষক তোমরা জানো, তো সেই কারণের জন্য কিন্তু এই বইটা সত্যিই তাই অনেক দিন মানে কিছু বই দেখলে বোঝা যায় যেগুলো অনেক মানে সময় নিয়ে তৈরি করা বই, এটা কিন্তু যথেষ্ট বলতে পারো যে মানে স্যার নিজে অনেক খাটনি করে বইটা তৈরি করেছেন এবং তিনি যে সমস্ত
পেইড কোর্সে যে সমস্ত নোটস মানে যেগুলো পড়ান, মানে আমি সেগুলোর সাথে অনেক সিমিলারিটি অবশ্যই থাকবে, যেহেতু স্যার নিজেই লিখেছেন বইটা। ভারতের ইতিহাসে জৈন ধর্মের অবদান আলোচনা করো, বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণ আলোচনা করো, ঠিক আছে। তো তুমি কিন্তু এই বইটা যদি সংগ্রহ করো, তোমার ইতিহাস মানে ইতিহাসের বলতে পারো যে এক প্রকার এই যে হিস্ট্রি যে আমাদের অপশনাল, এটার কিন্তু একটা ব্রড আউটলাইন তোমার কাছে তৈরি হয়ে যাবে এবং তোমার অনেকটা কিন্তু পড়াও হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে অশোকের বলতে পারো যে ধর্ম সম্পর্কে আলোচনা করো, এরকম প্রশ্ন রয়েছে। মৌর্য যুগের কৃষি, অর্থনীতি, শিল্প, বাণিজ্য এবং নগর সম্পর্কে আলোচনা করো, এরকম পরপর আমাদের কিন্তু নোটস রয়েছে। যখন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, একদম বিস্তারিত নোটস কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো মানে এই সাজানোগুলো খুব ভালো, কোশ্চেনের সিলেকশনগুলোও খুব ভালো রয়েছে। অবশ্যই ভালো থাকবে সিলেবাস, যেরকম আমাদের সিলেবাসে যেরকম রয়েছে সেভাবেই দেওয়া। যেমন ধরো এখানে ভারতে কুষাণ সাম্রাজ্য কীভাবে স্থাপন হয়েছিল, কুষাণদের পরিচয় আলোচনা করো, ঠিক আছে। এবং মানে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো তো অবশ্যই এখানে কভার তোমাদের হয়েই যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু সেই অধ্যায়ে আর কী আসতে পারে সেগুলো দেওয়া আছে। গান্ধার শিল্পের টিকা, মথুরা শিল্পের টিকা, অমরবর্তী শিল্পের টিকা রয়েছে, শক এবং পল্লব বংশ সম্পর্কে, শুঙ্গ এবং কান্ন আমলের শিল্প সম্পর্কে রয়েছে। তো এগুলো মূলত ভারতীয় ইতিহাস মানে যেটা পেপার 1-এর মধ্যে থাকে। তো এবার আমরা একটু দেখে নেব যে আমাদের এটা তো আমরা জাস্ট পেপার 1-এর বিভাগ ক দেখছি, বিভাগ খ-এর থেকে আমরা একটু জায়গা কয়েকটা দেখে নেব। দেখো পেপার 1-এর বিভাগ যেটা ক রয়েছে, তারপরে কিন্তু আমরা এরকম কয়েকটা ম্যাপ পাচ্ছি। যেমন মেহেরগড় সভ্যতার উপর ম্যাপ রয়েছে, এখানে তোমরা দেখতে পাবে আলেকজান্ডারের যে অভিযান পথ সেটার উপরে ম্যাপ রয়েছে, মগধ সাম্রাজ্য মানে মগধের উত্থান, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে একটা ম্যাপ রয়েছে। তো এখান থেকে আমাদের এটা অ্যাকচুয়ালি বিভাগ ক্ষয় এটা মানে হবে, মানে স্যার এইটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, সুলতানি এবং মুঘল বলে। তো এটা আমাদের অ্যাকচুয়ালি মানে বলতে পারো যে পেপার 1-এর মানে ইউনিট 2-এর মধ্যে পড়ছে। সেখানে তোমরা দেখতে পাবে দিল্লি সুলতানির যে মানে সাম্রাজ্য যেটা ছিল তার উপর একটা সুন্দর ম্যাপ প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা এখানে দেখো বলছে যে কবিদের রাজকুমার আমির খসরু অথবা আমির খসরুর চোখে ভারত এই সম্পর্কে আলোচনা, ঠিক আছে, প্রশ্নোত্তরে আলোচনা। আচ্ছা ইবন বতুতা অথবা ইবন বতুতার চোখে ভারত, অল বেরুনির সম্পর্কে রয়েছে, জিয়াউদ্দিন বরনির চোখে ভারত, ঠিক আছে। দেখো বলছে আবদুল্লাহ মালিক মোহাম্মদ ইসামি মানে যে সমস্ত বলতে পারো যে দূতরা এসেছিল ভারতে তাদের সম্পর্কে রয়েছে। এখানে সুলতান মাহমুদের ভারত অভিযান বর্ণনা রয়েছে, বিস্তারিত একটা নোটস। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে বেশি দেওয়া হয়। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য এবং ফলাফল আলোচনা করো, তরাইনের যুদ্ধ, ঘুরবংশ, মোহাম্মদ ঘুরি সম্পর্কে রয়েছে, চেঙ্গিস খা সম্পর্কে রয়েছে। তো এভাবে কিন্তু পর্বতে সুলতানা রাজিয়া সম্পর্কে এখানে রয়েছে, ঠিক আছে। বলবনের রাজতান্ত্রিক আদর্শ সংক্ষেপে আলোচনা করো অথবা শাসক হিসেবে বলবনের কৃতিত্ব আলোচনা করো। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে এই রকম মানে কোশ্চেনগুলো কিন্তু এই ধরনেরই এসেছিল। দেখো আলাউদ্দিন খলজির রাজ্য সম্পর্কে আলোচনা করো অথবা আলাউদ্দিন খলজির উত্তর ভারত এবং দক্ষিণ ভারত জয় সম্পর্কে আলোচনা করো। এভাবে কিন্তু পরপর রয়েছে। এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে একটা কোশ্চেন নয়, তার যে মঙ্গল আক্রমণ, তার যে শাসন ব্যবস্থা বা সুলতানি যুগে কতটা তার আধিপত্য ছিল এবং তার যে বাজার সংস্কার, রাজস্ব সংস্কার, ঠিক আছে, অর্থনৈতিক সংস্কার সব কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। সুলতানি সাম্রাজ্যের পতনের যে সমস্ত কারণ, যেমন ধরো এখানে টু দি পয়েন্ট আলোচনা করা হয়েছে। উত্তরাধিকার এবং দাস নিয়োগে অনিয়ম, জায়গির প্রথার কুফল, রাজস্ব ব্যবস্থার ত্রুটি, সামরিক দুর্বলতা, অভিজাতদের দায়িত্ব, সুলতানদের দুর্বলতা, এরকম পরপর কিন্তু পয়েন্টের ব্যবহার আমরা পেয়ে যাবো যেখানে যেখানে পয়েন্ট প্রয়োজন, ঠিক আছে। তো এভাবে দেখো এখানে নিকোলা কন্টি সম্পর্কে রয়েছে, কৃষ্ণদেব রায় সম্পর্কে রয়েছে। তো এটা হচ্ছে আমাদের বলা যেতে পারে যে এক প্রকার সুলতানি যুগ গেল। তাহলে সুলতানি যুগের উপরে আমরা এই এত সমস্ত প্রশ্নগুলো পাচ্ছি, তোমরা এগুলো চাইলে একটু পজ করে পড়েও দেখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন আমি বলছি না আর কি, মুখে বলছি না। আচ্ছা এবার আমাদের যেটা বলতে পারো সেটা হচ্ছে মুঘল যুগ। মুঘল যুগটা আমরা দেখে নেব। অ্যাকচুয়ালি এটা বিভাগ খ লেখা রয়েছে, যেহেতু মানে ইউনিট 2-কে আবার দুটো ভাগে পার্ট করে যেহেতু ভাগ করা, সেই হিসাবে মুঘল সাম্রাজ্যের বিস্তার, তার উপরে একটা ম্যাপ রয়েছে। এখানে দেখতে পাবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, তার সম্পর্কে একটা বলতে পারো নোটস রয়েছে। উইলিয়াম ফিচ সম্পর্কে নোট রয়েছে। এখানে দেখতে পাবে তোমরা এগুলো একটু পড়ে দেখতে পারো, শর্ট ধরনের কিছু রয়েছে, কিছু ছোটো ছোটো টপিকও থাকে টমাস রো সম্পর্কে, এবং প্রত্যেকটা কিন্তু কোশ্চেন আনসার ফরম্যাটে করা। দেখো এখানে বলছে ভারতবর্ষে বাবরের আক্রমণের কারণ কী ছিল, তার সামরিক কৃতিত্ব আলোচনা করো। মুঘল যুগে ইতিহাস রচনায় বিভিন্ন উপাদানগুলো আলোচনা করো। এই প্রসঙ্গে আত্মজীবনীর যে গুরুত্ব, এখানে দেখতে পাবে মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে আফগানদের দ্বন্দ্ব আলোচনা করো, ঠিক আছে। আকবরের নবরত্ন রাজসভার বর্ণনা দাও অথবা টিকা লেখো। দেখো এই জায়গাগুলো একটু তোমরা যদি চাইলে পড়ে দেখতে পারো। আবুল ফজল সম্পর্কে প্রথমে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে রয়েছে মিয়া তানসেন, রামতনু পাণ্ডে, ঠিক আছে, যতজন নবরত্ন ছিল, যেমন ধরো রাজা টোডরমল, বীরবল বা মহেশ দাস, এদের সম্পর্কে আলোচনা। শাহজাহানের দাক্ষিণাত্য নীতির বর্ণনা, বিস্তারিতভাবে নোটস কিন্তু এখানে আলোচনা রয়েছে। আচ্ছা ঔরঙ্গজেবের ধর্মনীতি দেখতে পাবে। শিবাজির শাসন ব্যবস্থা পর্যালোচনা করো রয়েছে। আচ্ছা তারপরে আমরা দেখো বাংলায় যে 12 ভূঁইয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও, আসতেই পারে এই প্রশ্নটা, ইম্পর্টেন্ট এটা রয়েছে। আচ্ছা নাদির শাহ সম্পর্কে আলোচনা করো, আহমদ শাহ আবদালি সম্পর্কে আলোচনা করো। এভাবে তারপর শের শাহের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো অথবা আফগান
বংশের শাসক শেরশাহ কতটা আধুনিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে পেরেছিলেন। একটু যদি ঘুরিয়ে প্রশ্ন আসে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, তো এভাবে আমাদের হিস্ট্রি বলতে পারো যে পেপার 1 যেটা, সেটা পেপার 1-এর মধ্যে যে ইউনিট 2 সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এবার আমরা একটু দেখে নেব যে মানে আমি এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের পথিকৃত ভারতের প্রথম আধুনিক মানুষ বলা কতটা যুক্তিসঙ্গত। কোশ্চেনটা ভালো। তো এখান থেকে আমাদের আধুনিক ভারত অর্থাৎ আমাদের যেটা বলতে পারো দ্বিতীয় পত্রটা শুরু হচ্ছে। দ্বিতীয় পত্রের বিভাগ ক, যেখানে আমাদের মডার্ন হিস্ট্রি রয়েছে। তো এখান থেকে আমরা দেখে নেব যে এখানেও আমরা আগের যে সেকশনটা সেখানে আমরা কিছু ম্যাপের উল্লেখ দেখতে পাচ্ছি। বাবরের সাম্রাজ্য একটা ম্যাপ রয়েছে। তো দেখো, এখানে আমরা প্রথমে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। এখানে স্বাধীন রাজ্য সময়ের উত্থান, এর মধ্যে হায়দ্রাবাদ কত সাল থেকে কত সাল পর্যন্ত, যে তার মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছিল রয়েছে। হায়দ্রাবাদের যে সমস্ত নবাবগণ ছিলেন, দেখো তাদের সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা আমরা পেয়ে যাচ্ছি। পরপর যে সমস্ত নবাব ছিলেন তাদের জন্ম এবং মৃত্যুর তারিখ সহ সেই সময় কী ঘটনা ঘটেছিল রয়েছে। বাংলার নবাবদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। ঠিক আছে, বাংলার যে সমস্ত নবাব ছিল, সরফরাজ খান, সুজাউদ্দিন, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, সব কিন্তু এখানে রয়েছে। মির্জাফর, জালিয়াফর খাঁ, এদের সম্পর্কে রয়েছে। বাংলার নবাব মীর কাসিমের স্বাধীন কর্মসূচি, অর্থনৈতিক সংস্কার পর্যালোচনা করো। ঠিক আছে, এখানে দেখতে পাবে যে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন, আলীবর্দী খাঁর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক আলোচনা করো। 1764 সালের বক্সারের যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো। ঔপনিবেশিক ভারতে অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এরকম কিন্তু পরপর আমরা মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে বা আধুনিক ভারত তার উপরে কিন্তু পাচ্ছি। অযোধ্যার নবাবগণ, তাদের পর্বত তালিকা, আধুনিক ভারতের ইতিহাসে মারাঠা শক্তির অবদান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আমি বলবো যে তোমাদেরকে তোমরা এই পেজগুলো একটুখানি পজ করে পড়ে বা স্ক্রিনশট করে এগুলো একটুখানি পড়ে দেখো। ঠিক আছে, খুব সহজ সরল ভাষাতে বইটা লেখা রয়েছে, কোনো জটিল ভাষার কোনো ব্যবহার নেই। তোমরা যারা নতুন ইতিহাস অপশনাল পড়ছো তাদের কিন্তু এই বইটা বিশেষভাবে হেল্প করবে। ঠিক আছে, যেহেতু প্রথম আমি তো বারবার করে বলছি যে যেহেতু পুরো সিলেবাসটার মধ্যে কভার রয়েছে, একটা বইয়ের মধ্যে দুটো পেপার এবং তার মধ্যে ইচ অ্যান্ড এভরি টপিক রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা কথা বলাই যায় যে যারা নতুন রয়েছে তাদের কাছে কিন্তু বইটা একটা একটা ভ্যালু রাখবে, অবশ্যই একটা ভ্যালু রাখবে। তোমরা একটা বই থেকে কিন্তু পুরো সিলেবাসটাকে পড়ে ফেলতে পারবে। দেখো, টিকা এখানে রয়েছে ভারতের বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লর্ড ডালহৌসির ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের 3টি নীতি কী ছিল? ঠিক আছে, তিনি কী মাধ্যমে করেছিলেন তোমরা জানো এটা অনেকেই। যেমন ধরো যুদ্ধের মাধ্যমে রাজ্য জয়, কুশাসনের অজুহাতে রাজ্য জয়, এরকম ছিল। ঠিক আছে, এবং আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, ওয়ারেন হেস্টিংসের এবং লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। তারপর এখানে দেখতে পাবে যে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের পথিকৃৎ বা ভারতের প্রথম আধুনিক মানুষ বলা কতটা যুক্তিসঙ্গত। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কার সম্পর্কে রয়েছে। নারী কল্যাণে বিদ্যাসাগরের অবদান রয়েছে। ভারতের জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান দেখতে পাচ্ছ। তো এভাবে কিন্তু আমরা মডার্ন হিস্ট্রির উপরে প্রচুর প্রশ্নোত্তর পাচ্ছি। আর একটা কথা বলে রাখি যে তোমরা যারা ধরো জিওগ্রাফি বা হিস্ট্রি যারা বলতে পারো যে অনার্স পড়ছো বা অনেকে মাস্টার্স করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বইটাকে কালেক্ট করতে পারো। তোমাদের ক্ষেত্রেও এই বইটা কিন্তু যথেষ্ট হেল্প করবে, যেহেতু এখানে তোমরা এরকম পুরো সিলেবাস পেয়ে যাচ্ছ ইতিহাসে। ঠিক আছে, ভারতের ইতিহাস তো পুরোটা রয়েছে, ইভেন ইউরোপের হিস্ট্রি রয়েছে এবং কন্টেম্পোরারি ওয়ার্ল্ড যেটা সমসাময়িক বিশ্বও কিন্তু রয়েছে। আচ্ছা, নরমপন্থী কংগ্রেসের বিভিন্ন কার্যাবলী আলোচনা করে। এই কার্যাবলীর বিরুদ্ধে সরকারি প্রতিক্রিয়া কেমন ছিল দেখতে পাচ্ছ এই প্রশ্নটা। ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এখানে। আচ্ছা, এরপরে দেখো কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী কীভাবে উদ্ভব হয়েছিল তার বর্ণনা দাও। ঠিক আছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। এখানে রয়েছে ভারতের মুক্তি সংগ্রামে গান্ধীজির অবদান আলোচনা করো। তো কোনো জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু বাদ নেই। ঠিক আছে, সিলেবাসের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্নোত্তর ফরম্যাটে আমাদের মেটেরিয়াল রয়েছে। হোম রুল লীগ গঠনে আইনি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, দেখো খিলাফত আন্দোলন সম্পর্কে আলোচনা করো, বিস্তারিত নোট রয়েছে। অসহযোগ আন্দোলনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। যেরকম প্রশ্ন আসবে মোটামুটি পরীক্ষাতে সেভাবে কিন্তু সাজানো। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় এবং অরবিন্দ ঘোষের অবদান আলোচনা করো। ঠিক আছে, এখানে তাদের সম্পর্কে পরপর কিন্তু রয়েছে এবং সালের ব্যবহারও দেখলাম যথেষ্ট ভালো বইটার মধ্যে রয়েছে। যে এই সমস্ত সালগুলো দেওয়া প্রয়োজন সেগুলোর উল্লেখ কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, গান্ধী আরউইন চুক্তি দেখো। 1931 সালে গান্ধী আরউইন চুক্তির বিভিন্ন শর্তগুলি আলোচনা করো। 1932 সালের পুনা চুক্তির গুরুত্বগুলি আলোচনা করো। তো এভাবে কিন্তু রয়েছে। তোমরা দেখবে এর আগে আমি এই বর্ণপরিচয় প্রকাশনীরই একটা সায়েন্সের বই ভিডিও করেছি, তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো। খুব ভালো সায়েন্সের বই করা হয়েছে। মিসলেনিয়াসের বই, গাইড বই রিভিউ করেছি, ক্লার্কশিপের বই রিভিউ করেছি এবং ইতিহাসের একটা টেক্সট বুক স্যারের লেখা রয়েছে ভারতের ইতিহাস বলে, আইএস এবং ডাব্লিউবিসিএসের জন্য যথেষ্ট মোটা একটা বই। তো সেই বইটাও কিন্তু ভারতের ইতিহাসের জন্য খুব ভালো একটা বই ছিল। তো সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। প্রত্যেকটা বই কিন্তু ভালো বই ছিল এবং ইতিহাস অপশনালের জন্য কিন্তু এই বইটা সত্যিই ভালো বই, আমার অন্ততপক্ষে পছন্দ হয়েছে। দেখো, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যেহেতু কোশ্চেন আনসার ফরম্যাটে দেওয়া আমার সেই কারণের জন্য বেশি ভালো লেগেছে বইটা। যদি একেবারে ঢালাই লেখা হতো না ওই চ্যাপ্টার ধরে 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 ওরকমভাবে কী হয়, পড়ার ইন্টারেস্টটা থাকে না। কিন্তু এখানে যেহেতু প্রেজেন্টেশনটা এরকম রয়েছে, পড়তে কিন্তু ভালো লাগবে।
দেখো এবার আমরা আমাদের যে বলতে পারো যে দ্বিতীয় পত্র তার যে বিভাগ খ অর্থাৎ ইউরোপের ইতিহাস এবং সমসাময়িক বিশ্ব এটা নিয়ে আলোচনা করব। এটার আগেও দেখবে এখানে একটা ম্যাপের ব্যবহার রয়েছে, একটা না এখানে অনেকগুলো ম্যাপের ব্যবহারই কিন্তু রয়েছে। তো এই ম্যাপগুলো কিন্তু বেশ কাজের, ইতিহাসের ম্যাপ থাকলে অনেক কিন্তু সুবিধা হয়। লাস্ট এখানে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন, ইন্দোচীনের স্বাধীনতা আন্দোলন এইগুলো ছিল, ঠিক আছে। তো আমরা এবার একটু দেখে নেব ইউরোপের ইতিহাস এবং সমসাময়িক বিশ্ব। দেখো এখানে ইউরোপের নবজাগরণ সম্পর্কে আলোচনা করো, এই সম্পর্কে প্রশ্ন রয়েছে। আচ্ছা, তারপর আমরা কয়েকটা কোশ্চেন এক্সাম্পল ওয়াইজ যদি দেখি, যেমন ভৌগোলিক আবিষ্কার সম্পর্কে আলোচনা করো। তারপর এখানে ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান কতখানি ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পিছনে বিভিন্ন কারণ আলোচনা করো। সন্ত্রাসের রাজত্ব, ঠিক আছে, স্টাকুলেত সম্পর্কে রয়েছে, কোড নেপোলিয়ান রয়েছে, নেপোলিয়ান সংস্কার সম্পর্কে আলোচনা করো রয়েছে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ, ফলাফল, সাফল্য লাভের কারণ আলোচনা করো, মহাদেশীয় ব্যবস্থা রয়েছে। তো কিছু কিছু নোটস অনেকটা বড়ও থাকবে, যেগুলো যতটা মানে ইনফরমেশন যতটা করে প্রয়োজন সেভাবে দেওয়া আছে। আমেরিকার গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো দেখতে পাচ্ছ রয়েছে। এখানে আমাদের বিসমার্কের রক্ত এবং লৌহ নীতি এটার উল্লেখ পাচ্ছ। আচ্ছা, তারপরে দেখতে পাবে পূর্বাঞ্চলীয় সমস্যা বলতে কী বোঝো। এখানে আমি কয়েকটা পেজ কিন্তু স্কিপ করে করে এগোচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি কী ছিল, ভার্সাই সন্ধির শর্তাবলী আলোচনা করো, ঐতিহাসিকদের অনুসরণে এই সন্ধির সমালোচনা লেখো। তারপর এখানে দেখতে পাবে যে জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো রয়েছে, কোন পরিস্থিতিতে ইতালিকে ফ্যাসিবাদের উত্থান ঘটে, ফ্যাসিবাদের উত্থানের পরিস্থিতি সেই সম্পর্কে আলোচনা, জার্মানিতে কীভাবে নাৎসিবাদের উন্মেষ হয়েছিল, ঠিক আছে, মিউনিক চুক্তি সম্পর্কে রয়েছে, জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা করো, অথবা হিটলারের নাৎসিবাদী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে কতটা দায়ী ছিল। এগুলোরও কিন্তু আমরা সব পেয়ে যাচ্ছি, এগুলো সব সিলেবাসে কিন্তু রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দায়িত্ব বিচার করো, এটাও ভালো প্রশ্ন রয়েছে। আচ্ছা, রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি যেটা, ঠিক আছে, বা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি সম্পর্কে আলোচনা, এটাও কিন্তু খুব ভালো। অবসিনিয়া সংকট ইম্পর্টেন্ট জায়গা। হিটলার আক্রমণ কীভাবে বিশ্বযুদ্ধের মানে কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়। তারপরে এখানে পার্ল হারবার ঘটনা তোমরা জানো, জাপান কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল, তোষণ নীতি কী, এইগুলো সব কিন্তু এখানে রয়েছে। মাও জেদং সম্পর্কেও দেখতে পাবে রয়েছে। লিগ অফ নেশনস বা জাতিসংঘের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী সেটাও রয়েছে। আচ্ছা, এখানে ডিটেলসের নোট আমরা পেয়ে যাচ্ছি। জাপানের শিল্প বাণিজ্যের সম্প্রসারণ আধুনিকীকরণ সম্পর্কে আলোচনা করো। এরপরে যদি চলে আসি, ইউরোপীয় জাতিগুলি কীভাবে এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করেছিল। আচ্ছা, এখানে দেখো বলতে পারো যে কোল্ড ওয়ার এবং গ্লোবাল সিনারিও, এই কোল্ড ওয়ার সম্পর্কে কিন্তু বিস্তারিত আমরা কিন্তু একটা চ্যাপ্টারই পেয়ে যাব। জাতিসংঘ রাষ্ট্রপুঞ্জ সম্পর্কে আলোচনা, ঠিক আছে, গেল এখানে। তারপর দেখতে পাবে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, জাতিপুঞ্জের শাখা। তারপর এখানে জাতিসংঘের যে সমস্ত শাখার মধ্যে যে সমস্ত পার্টগুলো আছে, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, তারপর ধরো ক্ষমতা কার্যাবলী, এদের যেগুলো সেগুলো আলোচনা করা রয়েছে। জাতিসংঘ জাতিপুঞ্জের মধ্যে তুলনামূলক একটা আলোচনার একটা চার্ট এখানে ইউজ করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ সম্পর্কে আরও তথ্য, মানে যেগুলো এই কোশ্চেনের অ্যান্সারের মধ্যে পড়ছে। আচ্ছা, কিউবা সংকটের পটভূমি রয়েছে দেখতে পাবে, সুয়েজ সংকটের কারণ এবং ফলাফল, কোরিয়া যুদ্ধের কারণ লেখো বা এবং কোরিয়া যুদ্ধের কেন উদ্ভব হয়েছিল, তৃতীয় বিশ্বের দেশগুলি সম্পর্কে যা জানো লেখো। এভাবে কিন্তু একদম যে সিলেবাস আমাদের যেটা যা রয়েছে সবটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে ট্রুম্যান নীতি দেখতে পেলাম রয়েছে। এখানে আমাদের রয়েছে দাতাত বলতে কী বোঝো, কতটা সফল হয়েছিল, ঠান্ডা লড়াইয়ের অবসান কখন কীভাবে ঘটেছিল, ঠিক আছে। কোল্ড ওয়ার কিন্তু আমাদের WBCS হিস্ট্রি অপশনাল ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এখানে দেখতে পাবে যে গ্লাসনাস্ত এবং পেরিস্ত্রয়িকা নীতি কী ছিল এবং তার সম্পর্কে অন্যান্য যে সমস্ত মানে এই সহযোগী প্রশ্ন থাকতে পারে সেগুলো দেওয়া আছে। তো এভাবে আমাদের পুরো বইটা কমপ্লিট হচ্ছে। বইটার এক্স্যাক্ট পেজ নাম্বারটা আমি এখানে বলতে পারছি না, তুমি যদি সূচিপত্রের সাথে মিলিয়ে করো, যথেষ্ট পরিমাণে কন্টেন্ট এবং পুরো WBCS এর হিস্ট্রি অপশনাল যা হয় সবটা কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাবে WBCS হিস্ট্রি অপশনাল পরীক্ষার জন্য পোস্টাল নোটের ব্যবস্থা আছে এবং প্রতিদিন ক্লাস চলছে। তো এই নাম্বারে যোগাযোগ করলে স্যারের কাছ থেকে কিন্তু তুমি কোচিংও করতে পারবে এই হিস্ট্রি অপশনালের জন্য। স্যার যথেষ্ট ভালো পড়ান, আমি যেটুকু জানি, যে আমার কয়েকজন বন্ধুবান্ধব আছে যারা স্যারের কাছে পড়ে, তো তাদের কিন্তু ফিডব্যাক স্যারের কাছে মানে স্যারের পড়ানোর প্রতি কিন্তু ভীষণ ভালো। এবং এই বইটা তো তোমাদের দিকে দেখিয়ে দিলাম, বইটা যথেষ্ট ভালো একটা বই করা হয়েছে WBCS এর হিস্ট্রি অপশনালের জন্য। তো তোমাদের যাদের WBCS এর হিস্ট্রি অপশনাল রয়েছে, যারা নতুন শুরু করছো তারাও বইটা সংগ্রহ করতে পারো, বা ইতিমধ্যে যারা পড়া শুরু করেছো একটা বই চাইছো যেখানে তুমি পুরো সিলেবাসটাকে খুব ভালো করে কভার করতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই বইটাকে দেখতে পারো। তো বইটা সত্যিই রিকমেন্ড করার মতো একটা বই। আর তোমাদের কেমন লাগলো বইটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর WBCS এর প্রস্তুতি নিচ্ছ তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ WBCS সংক্রান্ত তো প্রচুর বইয়ের ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। এছাড়াও আমি অন্যান্য চাকরির পরীক্ষার বইয়ের ভিডিও করে থাকি, অন্যান্য স্ট্র্যাটেজি ভিডিও করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই বইটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও টেলিগ্রাম গ্রুপে, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমি নিয়মিত আপডেট দিতে
দিতে থাকি এবং পড়াশোনার বিষয় নিয়ে তো অবশ্যই আলোচনা হয়। আর বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। আর যদি WBCS এর হিস্ট্রি অপশনাল থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীকালে অন্য WBCS এর হিস্ট্রি অপশনালি বলা বা অন্য যে সমস্ত অপশনালগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীকালে আমি অবশ্যই আরও ভিডিও দেবো। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।